আমাকে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী মনে হবে। এই জন্য যে আমি যখন আমেরিকা থেকে অনেক কষ্ট করে পিএইচডি করে আসি, লোকে 3 বছরে পিএইচডি করে, আমি 14 বছরে পিএইচডি করছি, কারণ আমি বহুবার ফেল করছি। কোন আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে কি ছেলেটা মৌলবাদী, তাদের চাকরি দেওয়া যাবে না। সিরাজুল ইসলাম চৌধুরী, আহমেদ কামাল, আফতাবউদ্দিন আহমেদ, হোসেন জিল্লুর, এরা আমাকে চাকরি দেয় নাই, বলছে এই মৌলবাদী। কারণ সে লজ্জা বলে না, শরম বলে। আমি আমার শরম লাগে, ও বলছে না না বলো, তোমার আমার লজ্জা লাগে। আমার একটা বহু বন্ধু এখানে বসে আছেন যারা আমাকে মৌলবাদী বলেছে। কথা হচ্ছে কি, আপনি প্রশ্ন করলে আপনাকে পন্টিয়াস পিলাতের মতো মনে হবে। আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ট্রুথ, মুক্তিযুদ্ধের সত্যটা কি? স্রেফ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, নিজের আখের গুছিয়েছেন, কিন্তু মানুষের সাথে প্রতারণা সঠিক করেছেন। এই জন্যই বিপ্লব বলতে লজ্জা লাগে। তো আপনি সেখানে কি করে একটা শিক্ষা ব্যবস্থা আশা করবেন? বেশি লম্বা বলার সুযোগ আজকে পাবো না। আগে আমার আগে 3 জন বলেছেন, স্বনামধন্য কবি মোহন রেহান সহ, আর আমার 2 তরুণ বন্ধু যাদের সাথে আমার দেখা হয়নি, তারা প্রায় প্রয়োজনীয় কথা বলেছেন। আমি তারা যেগুলো স্পর্শ করেন নাই সেগুলো দিয়ে শুরু করি। এই যে আমাদের এখানে অনেকগুলো শব্দ আমরা লিখেছি, একটা হচ্ছে বিশেষ শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে বিশেষণ। কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা চাই? ধর্ম নিরপেক্ষ। সবাই দেখি ধর্ম নিরপেক্ষতার উপর চাপ দিচ্ছে। আমি শুধু শিক্ষা ব্যবস্থার কথাটাই বলি। আমাদের এখানে কোনো শিক্ষা ব্যবস্থা কি আছে? সকলে বলবেন হ্যাঁ আছে তো, আমরা নিজে তো তার সন্তান, তার ফল। ফল কথাটা একটা মেটাফর, অর্থাৎ গাছে যখন ফল হয়, পরীক্ষাকে আমরা ফল বলি। আমরা নিজেরাও বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, আমরা পণ্য, আমাদের বিক্রয় করা হয়, তাই না? এরকম একটা ব্যবস্থা যে নেই তা নয়। তারপরেও অনেক রোহিঙ্গা বাংলাদেশে হঠাৎ করে ঢলের মতো প্রবেশ করেছে। শেখ হাসিনা তাদের, আমরা বলছি, আশ্রয় দিয়েছেন। অনুরূপভাবে তিনি আমাদের মধ্যে একটা শিক্ষা ব্যবস্থাও দিয়েছেন। ওদেরকে আশ্রয় আপনি ইচ্ছা করলে দিতেও পারেন, না দিতে পারেন, এটা দয়ার ব্যাপার, করুণার ব্যাপার। কিন্তু আমাকে, আমি স্কুলে যেতে পারবো কি পারবো না, এটাও কি তেমনই দয়া, দান, দাক্ষিণ্যের ব্যাপার? অবস্থা দৃষ্টি মনে হয় তাই। তাহলে এটা অধিকার হলো কিভাবে? আমরা কথায় কথায় মুখস্থ আওড়াই শিক্ষা একটা অধিকার। এটা কি আওড়ায়? বাংলাদেশের সংবিধানে কোথাও শিক্ষা একটা অধিকার নাই। আপনি বলেন যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আছে, কিন্তু মৌলিক অধিকারের মধ্যে নেই। মানে আপনার বাচ্চা স্কুলে যদি ভর্তি হতে না পারে, তার জন্য আপনি হাইকোর্টে মামলা করে তার ভর্তির অধিকার নিশ্চিত করতে পারবেন না, আইনগত অধিকার নেই। এমনকি আমাদের সংবিধানের সদিচ্ছা প্রসূত বলা হয়েছে যে একই পদ্ধতির সার্বজনীন গণমুখী এই শিক্ষা ব্যবস্থা করতে হবে। বলা হচ্ছে আইনের মাধ্যমে এটা করা হবে। 47 বছর গেল। ওই যে আপনার কবি সুনীল গঙ্গোপাধ্যায় 33 বছর গিয়েছিল, আমাদের 33-এর 1.5 গুণ গেছে, কিন্তু কেউ কথা রাখেনি, কারণ কথা রাখার ক্ষমতা তাদের নাই। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর একটা কথা আমরা জিজ্ঞাসা করি, আমি সবাইকে ধন্যবাদ দিই। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি, একসময় গন্ডগোল বলতাম, কিন্তু কেউ তো বিপ্লব বলে না, এবং বলে না যে এটা সত্য কথাই বলে। এটা তো বিপ্লব হয় নাই। এটা বিপ্লব জাসদের কয়েকজন লোকের মাথার মধ্যে থাকতে পারে, শহীদ স্বপন কুমার চৌধুরীর মুখে থাকতে পারে, কিন্তু এইটা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যারা এই পর্যন্ত আরোহণ অবরোহণ সবই করেছেন, তারা কেউ এটাকে বিপ্লব বলে ভুল করেন নাই। বিদেশি এক সাংবাদিক লরেন্স লিফশুলস তার বইয়ের নামের আগে একটা বিশেষণ দিয়েছেন, আনফিনিশড রেভলিউশন। তাকে ওই বিশেষণ দিতে হয়েছে সত্যের খাতিরে, নাহলে ডাহা মিথ্যা হবে। যে মিথ্যা তো 3 প্রকারের, মিথ্যা, ডাহা মিথ্যা এবং পরিসংখ্যান। তো এই হচ্ছে সেরকম, সে পরিসংখ্যান দিতে বলেন কতজন লোক বিপ্লব চেয়েছে। এই যে বাংলাদেশে এটা বিপ্লব হয় না, আমি গল্পটা পিছন থেকে শুরু করি। আমরা বিপ্লবের শিক্ষাটা পেয়েছি চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। এই চীনা এবং রাশিয়ানরা কাদের কাছ থেকে পেয়েছিল? তারা পেয়েছিল ফরাসিদের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে। আমরা প্রথমে শুনেছি ইংল্যান্ডে 17শ শতাব্দীতে বিপ্লব তো বলতো, ইংরেজরা বলতো পিউরিটান রেভলিউশন, ওটা ধর্মীয় বিপ্লব ছিল। এখন পরবর্তীকালে রুশ বিপ্লব হওয়ার একটু আগে আমাদের পণ্ডিতরা দেখলো কি পিউরিটান রেভলিউশন বলা যাবে না, যেমন ইসলামিক রেভলিউশন অফ ইরান বললে আপনাদের কেমন জানি লাগে। ইসলামিক রেভলিউশন অফ ইরান যে পরিমাণ গণতান্ত্রিকতা স্থাপন করেছে, বাংলাদেশ তা করতে পারেনি, ধর্মনিরপেক্ষতার নামে করলো। এই কথাগুলোই আপনারা বিতর্ক করবেন, আমি জানি। আমার কথা সবাই মানবেন, সেজন্য বলছি না। আমি আমার কথা আমি বলবো, আপনার কথা আপনি বলবেন, এবং আমি ভুল বললে আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা তো গণতন্ত্র, তাই না? আপনার কথাও আমি শুনবো, আমার কথা দয়া করে চাপাতে নিয়ে আসবেন না, এইটুকু হচ্ছে আমার আলাদা। আমি বেশি বলবো না। আচ্ছা, ফরাসিরা যখন বিপ্লব করলো, তখন তারা নাম দিল, এটার নাম ধর্মনিরপেক্ষ বিপ্লব। আমি বলি ফরাসিদের 2টো শব্দ আছে, ইংরেজিতে আমরা জানি, আমি আন্দাজ করলে বুঝতে পারবেন। যারা পরিবারের যে শিশু
আমাদের দেশে কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়। ওদের মধ্যে যারা প্রথমেই মনস্টারিতে যাবে বা চার্চে যাবে তাদেরকে আমরা সংক্ষেপে ইংরেজি বলি ক্লার্জিম্যান। আর যারা ওখানে যাবেন না, যেমন আমার মতো লোক, তাদেরকে বলে লেম্যান। শব্দটা হচ্ছে LAY, MAN, আর অথবা প্লুরালে MEN বলবেন। এই শব্দটাকে ফরাসি ভাষা বলে লাইক, LAIC ভাবে লেখে। এই জন্য ধর্মনিরপেক্ষতার ফরাসি শব্দ হচ্ছে লাইসিতে, মানে লেম্যানিজম। ধর্মনিরপেক্ষতার ভাষায় নাই, কিন্তু একটা হচ্ছে ধর্মীয়তা আর একটা হচ্ছে যারা চার্চে মৌলবী হয় নাই তারাই। তো ফরাসি দেশের শিক্ষা ব্যবস্থা লাইক, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা। এটা আসার পর ইংল্যান্ডের বিপ্লবের নাম বদলে গেছে। লক্ষ্য করার বিষয়, ইংল্যান্ডের বিপ্লবের 150 বছর পর ফরাসি দেশের বিপ্লব হয়েছে। ইংল্যান্ডের বিপ্লব হচ্ছে 1640 থেকে 1649, সপ্তদশ শতাব্দীর ঠিক মাঝামাঝি। বিখ্যাত দার্শনিক টমাস হবসের নাম শুনেছি আমরা, সেই সময়ের লোক। তার প্রায় 150 বছর পর 1789 সনে, 1640 থেকে 1789, দেখেন 150 বছর পরে যখন ফরাসি দেশের বিপ্লব হলো, তখন তারা মাসের নাম পর্যন্ত বদলে দিয়েছিল। খ্রিস্ট ধর্মের গোড়া উৎখাত করেছিল তারা। দিনের নাম, মাসের নাম সব বদলে দিয়েছিল, কারণ খ্রিস্ট ধর্মের যেখানে চিহ্ন আছে সব তুলে ফেলবে তারা। 10 বছর সেটা তাদের কায়েম ছিল। তারপরে নেপোলিয়ন এসে আবার আস্তে আস্তে খ্রিস্ট ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। মোটামুটি আমাদের দেশে জিয়াউর রহমান যা করেছেন তার উদাহরণ কিন্তু নেপোলিয়নের মধ্যে আছে, কিছু বেশ কম নাই। জিয়াউর রহমান 3.5 বছরের মাথায় এসেছেন, নেপোলিয়ন 10 বছরের মাথায় এসেছিলেন, এইটুকুই। তো নেপোলিয়নের প্রতিভার সাথে আমি জিয়াউর রহমানের প্রতিভার তুলনা করছি না, কিন্তু ধর্মটা এক ধরনের, এটাই বলছি। ওটা খ্রিস্ট ধর্মের দেশ, ক্যাথলিক দেশ ফ্রান্সে। তারপরে এই ধর্মনিরপেক্ষ শিক্ষার নামটা আমরা পাচ্ছি। ইংল্যান্ডের বিপ্লবের নাম বদলে গেল, কি বলে? দি ইংলিশ রেভলিউশন। আর পিউরিটান রেভলিউশন বলে না, কিন্তু এখনো দেখেন পিউরিটান কথাটাও 150 বছর চালু ছিল, এরপরে এটা ইংলিশ রেভলিউশন হচ্ছে। এখন বর্তমানে বই দেখেন, ক্রিস্টোফার হিলের লেখা বই দেখেন, দি ইংলিশ রেভলিউশন। মার্কসিস্ট ইতিহাসবিদরা সবাই এটাকে ইংলিশ রেভলিউশন বলে। এখন নাম দিয়েছে কি ইংলিশ বুর্জোয়া রেভলিউশন। আস্তে নতুন নতুন মিশন আসছে। রাশিয়ারটার নাম প্রোলেটারিয়ান রেভলিউশন, চীনেরটার নাম প্যারেন্ট রেভলিউশন, ইত্যাদি আমরা বিভিন্ন বিষয়। বাংলাদেশের কি রেভলিউশন, কারা করছে, নেতৃত্ব কারা দিয়েছে সেটা তো বলতে হবে, কিন্তু ভাষণের নাম মুখে নেওয়া যাবে না। আমরা বলি জাতীয় বিপ্লব, জাতীয়তাবাদী বিপ্লব বলি, কিন্তু জাতীয় এবং জাতীয়তাবাদী লোকদের তো একটা ধর্ম পরিচয় আছে। তারা হিন্দু অথবা মুসলমান অথবা সম্মিলিত, বাংলার বৌদ্ধ, বাংলা খ্রিস্টান, বাংলা হিন্দু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। আমরা বেঙ্গলি রেভলিউশন বলতে পারি, তবু আমরা রেভলিউশন কথাটা ব্যবহার করি না। এই যে এই ধরনের বহু সমস্যা আছে। এইটাও বাংলাদেশে যদি বলেন মধ্যবিত্তের বিপ্লব, সত্যের কিছু কিছু কাছাকাছি যাওয়া হয়। যদি বলেন নিম্ন মধ্যবিত্তের বিপ্লব, সত্যের আরো কাছাকাছি যাওয়া হয়। এখানে কৃষকেরা অংশগ্রহণ করেছে, তারা লড়াই করেছে। মুক্তিযুদ্ধে যে সরকার তালিকা বের করেছে, 2 লাখের কিছু কম মুক্তিযোদ্ধার তালিকা তারা বের করেছেন। তো সেখানের মধ্যে দেখবেন কতজন কৃষক শ্রেণীর লোক, কতজন শহরের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক। কিন্তু এই বিশ্লেষণটা আমরা করি নাই কি জন্যে? কারণ সব কথা প্রকাশ করতে নাই, সব কথা বলা যায় না। তো বলি, শিক্ষা ব্যবস্থার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, এটা তো আমরা তৈরি করি নাই। বাংলাদেশ তৈরি হওয়ার অন্তত 20 বছর আগে, আরো বেশি আছে। 1948 সালের 10 ডিসেম্বর দ্বিতীয় মহাযুদ্ধের শেষে 4 বছর ধরে আলাপ আলোচনা করার পর দুনিয়ার তৎকালীন বড় বড় নেতা দেশ যেগুলি আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তারা একটা ঘোষণাপত্র প্রকাশ করে। এটার নাম কি? মানবাধিকারের সার্বজনীন ঘোষণা। ইংরেজির নাম দিয়েছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। সেইখানে 26 নম্বর ধারাতে যে কথা বলা আছে সেটাই বলে শিক্ষা ব্যবস্থা কাকে বলে, এবং যার মাপে আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই। শিক্ষা ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে ভাগ করেছি এটা নয়, এটা সম্পূর্ণ স্রেফ ফাঁকিবাজি। আপনি জিনিসটা দেখেন, এটা বললে কিন্তু কেউ শুনতে চায় না। আমি সরকারি কর্মচারীদের সামনে বলেছি, তারা শুনতে চায় না। আমি কিন্তু তোমার বই খুলে দেখো, বইতে তো লেখাই আছে। লোকটি লিখছে কি, শিক্ষার হবে একটা স্তরকে নাম দিয়েছে, ইংরেজিতে বলি এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল। এটা বাংলা অনুবাদ যেভাবে করে, এটা হচ্ছে নিম্ন পর্যায়ের শিক্ষা। প্রাইমারি শব্দটা নেই। ফান্ডামেন্টাল মানে যেটুকু না হলেই নয়, এটার বাংলা বলতে পারেন বুনিয়াদী শিক্ষা। কত বছর পর্যন্ত তার কোনো সংজ্ঞা কিন্তু নাই। এখন আমি হিসাব করে দেখি, যেটাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা, মানে হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি, জুনিয়র এবং প্রাইমারি, সবগুলিকে বুনিয়াদী শিক্ষা বলা হয়। মানে আপনার বাচ্চার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত এটাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। মানে যেইটুকু না হলে আপনার বাচ্চাকে আপনি সাবালক গণ্য করবেন না, বিয়ে দেবেন না, তার ভোটাধিকার হবে না, বা তার যাকে বলা হয়, আমি একটু ইতর বিশেষ করে বলছি, তার ক্রিমিনাল লায়াবিলিটি হবে না। 14 হোক 18 হোক, এই পর্যন্ত আমি বাচ্চাকে বাচ্চাই মনে করি। কারো কারো বাচ্চা অল্প বয়সে পেকে যায়, কারো কারো বাচ্চা অনেক বয়স পর্যন্ত পাকে না, সেটা ব্যতিক্রমের ব্যাপার। আপনি নিজের বাচ্চাকে কতটুকু শিক্ষা না হলে তার শিক্ষা মোটামুটি শেষ হয়েছে বলবেন না, এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা।
এইটাকেই প্রাথমিক শিক্ষা বলা যেতে পারে। যখন বলা হচ্ছে শিক্ষা হবে বিনামূল্যে, ফ্রি এবং বাধ্যতামূলক, কম্পালসারি দুটো শব্দ আছে, তাহলে এইটুকু হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে প্রথম শ্রেণী পর্যন্ত শিক্ষা এখনো বাধ্যতামূলক নয়। দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, আমাদেরকে এতকাল বলা হয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে প্রাথমিক শিক্ষা। কিন্তু হঠাৎ করে 2010 সনে বর্তমান সরকারের শিক্ষানীতি যখন একটা দলিল বের হলো, এটা কিন্তু আইন নয়, শিক্ষানীতি হচ্ছে একটা স্রেফ ইশতেহার, ইচ্ছাপত্র। সেটা বলছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষা বলা হবে। তাহলে একটা কথা প্রমাণ হলো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও এতদিন সে মরে নাই। অর্থাৎ এতদিন প্রমাণ করলেন যে এতদিন আপনি ফাঁকি দিচ্ছিলেন। পঞ্চম শ্রেণীর মধ্যে শিক্ষা একমাত্র প্রাথমিক শিক্ষা নয়, অষ্টম শ্রেণী পর্যন্ত। আমি যে পৃথিবীর সব দেশ তাহলে উদাহরণ দেন আপনি, আমি একটা লজিক দিলাম, যে পর্যন্ত শিশু সাবালেগ না হয় ততদিন মধ্যে শিক্ষা প্রাথমিক শিক্ষা। যেটা হচ্ছে আগে বলছে, প্রাচীনকালে মনে আছে, দ্বাদশ বর্ষ গুরু গৃহে বিদ্যা অনুশীলন শেষে তিনি স্নাতক হইলেন। দ্বাদশ বর্ষ মানে কি, বয়স 18 হলে দ্বাদশ বর্ষ হয়। আজকাল আপনি মার্কিন দেশে যান, উত্তর আমেরিকার যেগুলো দেশে যান, কানাডাতে মার্কিন দেশ অথবা ইউরোপে যান, সব দেশেই ইন্টারমিডিয়েট যেটা বলি আমরা, এইচএসসি, এই পর্যন্ত শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এইটাই বাধ্যতামূলক, এটাই ফ্রি। আমরা সেটাতে যেতে না পারার জন্য জনগণকে স্রেফ মিথ্যা বলেছি, আজকে নয়। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, এমনকি পাকিস্তান হওয়ার পর যখন ইস্ট পাকিস্তান এডুকেশন বোর্ড হলো, তখন তারা এটা নেওয়া শুরু করেছে, এর আগে ইউনিভার্সিটি নিত। তারপর 1960-এর দশকের থেকে শুরু করে হঠাৎ করে আপনাদের সবাই দেশ ও কৃষ্টির বিরুদ্ধে আন্দোলন করছেন, সেই কথা বললেন। কিন্তু আর একটা দেশের কলায় যে গাছের গোড়ায় যে কলা চালানো হচ্ছে, সেটা আপনারা কেউ জানেন না, এখনো সন্দেহ করছেন না। ক্লাস 9-এ কেন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, সঙ্গীত এই সমস্ত বিভাগ হবে? এটা কারা চালু করেছে? আমেরিকান চালু করেছে, তারা হোম ইকোনমিক্স কলেজ চালু করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ চাকরি, যেখানে আমি চাকরি করেছিলাম, আইবিএ ইনস্টিটিউট চালু করেছে। এইটা নিয়ে তো কেউ আমাদের দেশের একটা শিক্ষাবিদ জানে না ক্লাস 9-এ এই গ্রুপ বিভাজন করার অধিকার আপনি কে দিল? শিশুদের হত্যা করার স্বামী। অষ্টম শ্রেণীর শিক্ষা বুঝতে পারবে না সে বিজ্ঞান পড়া উচিত, মানবিক পড়া উচিত। আপনি তার ইতিহাস পড়া বন্ধ করে দিলেন। ধরেন আমি বিজ্ঞান গ্রুপে নিলাম, আমি তো ক্লাস 8 করার কোনো ইতিহাস করি না, এবং আমি দিব্যি গ্রাজুয়েট হতে পারি। এই যে অশিক্ষা, এই যে ছেলে মেয়েরা হাতে চাপাতে নিচ্ছে, এটা তো ওখান থেকে শুরু হয়েছে। ব্যাপারটা যদি আপনি ফ্রান্স, ফরাসি দেশে যান, তারা কিন্তু সেটা করে না। আমেরিকা যান, তারা কিন্তু সেটা করে না। তো তাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনার দেশকে বলা আছে একদম গরিবের জন্য গরিব শিক্ষা ব্যবস্থা, বলে গরিবের গরিবানা, নুন দিয়ে খায় চিনি পানা। আপনি ক্লাস 9 থেকে বিভাগ চালু করেছেন। আমাদের শিক্ষক যে রাশিয়া থেকে চৌধুরী টাইপের যে সমস্ত ভদ্র মহিলা শিক্ষা নিয়ে ব্যবসা করেন, তারা আমি বলি হ্যাঁ, আমি বললাম কি ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া প্রাথমিক শিক্ষা শেষ হয়েছে, এই সার্টিফিকেট ব্রাক বিশ্ববিদ্যালয় কি করে দিচ্ছে? ব্রাক এনজিও, হ্যাঁ, বলে গরিবের ছেলেমেয়েরা পড়তে পারে না, তারা ক্লাস 4 পর্যন্ত পড়বে, তাতে আপনার আপত্তি? আরে আপনি উল্টা থেকে উল্টা বুঝলি রাম, আমার তো আপত্তি নয়। শিক্ষা ব্যবস্থা থাকলে এই দেশের শতকরা 100% শিশুর আপনি স্কুলে যাওয়ার অধিকার থাকবে, সেই পরিমাণ স্কুল থাকতে হবে। এটা রোহিঙ্গা শরণার্থী শিবির নয়, এটা আপনার অধিকার। এটা যদি রাষ্ট্র দিতে না পারে, সেই রাষ্ট্রপ্রধানের পদত্যাগ করা উচিত। কিন্তু আপনি তখন পয়সা থাকে না বলেন, তাহলে আপনি পদ্মা সেতু কেমন করে নির্মাণ করেন? আপনি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কি করে গচ্ছা দেন? শিক্ষার জন্য সারা পৃথিবীতেই নর্ম হচ্ছে জাতীয় উৎপাদনের শতকরা 6 ভাগ দিতে হবে। 1968 সনে সবাই কমিট করেছে, কিন্তু বাংলাদেশ 2 ভাগের বেশি খরচ করে না। জাতীয় উৎপাদন মানে জিডিপি যেটা বলে, বাজেট নয়। বাজেটের শতকরা 10 ভাগ খরচ করলেও এর সমান হবে না। তো আমি বলছি আপনি কাকে বিলাত দেখাচ্ছেন? আমার বয়স যখন 6-7 বছরের মতো, তখন আমাদের মহেশখালী গ্রামে মোনায়েম খা গিয়েছিলেন। মোনায়েম খা হেলিকপ্টারে উঠে বসছেন। আমাদের টিটিডিসি হল হয়েছে, থানা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। ওই আমাদের থানায় একমাত্র পাকা বিল্ডিং মহেশখালীতে। কিরকম উন্নত ছিলাম দেখেন, একটি মাত্র দালান আছে, সেটা হচ্ছে ওই টিটিডিসি। তার ছাদের উপর গিয়া, আমার মনে আছে আমি ক্লাস 2-তে পড়ি, ওই সময় 2 বা 3-তে পড়ি এরকম হবে। উনি গিয়ে নামছেন, 64-65 সনের ওই দিকের কথা, একটু পরে হইতে পারে, স্মৃতি একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমার। তো উনিকে বলেন, আমার আয়ুব বাঙালকে বিলাত দেখাচ্ছে। বিল্ডিং দেখছিলেন কোনদিন আপনারা? আমরা বলি বাঙালকে হাইকোর্ট দেখানো। আমাদের হাইকোর্ট, আমাদের লেখাপড়ার ক্ষেত্রে সবাই হাইকোর্ট দেখাচ্ছে। বলছে কি ছেলে মেয়েদের চেহারা দেখলে মনে হয় আমাদের এখন লেখাপড়া ভালোই হচ্ছে, কোনো সন্দেহ নাই। কিন্তু সবাই স্কুলে এখনো যেতে পারছে না কেন? একটা মিথ্যা কথা বলছে সবাই, লেখার প্রতি কি উন্নতি হয়েছে? ইন্টারভিউ দিচ্ছে তারা পত্রিকার মধ্যে। সেদিন রাশা দেখা চৌধুরী ইন্টারভিউ পড়লাম ডেইলি স্টার পত্রিকায় কয়েকদিন আগে। ইন্টারভিউ বলছে কি একটা ভালো হয়েছে, আমাদের শতকরা 100% এনরোলমেন্ট হয় এবং ঝরে যাওয়ার হারটা কমে গেছে। আগে ঝরে যাইতো, ক্লাস 5-এ যাওয়ার সময় 45 জন, এখন 25 জন ঝরে।
আমি যে একজনও যদি ঝরে যায় তার দায় আপনাকে নিতে হবে। সেই জন্য আমাদের শিক্ষার কোনো প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নাই, আমাদের শিক্ষা সার্বজনীন হয়নি, আমাদের শিক্ষা বাধ্যতামূলক হয়নি, আমাদের শিক্ষা অবশ্য পালনীয় অর্থাৎ বিনামূল্য হয়নি। বলা হয়েছে জাতিসংঘ ঘোষণা আপনি কি বলেছে, প্রাথমিক পর্যায়ে শিক্ষা হবে, বলছি অন্তত প্রাথমিক বুনিয়াদী শিক্ষা হবে আপনার ফ্রি, অবৈতনিক এবং কিছু পরিমাণ বাধ্যতামূলক। জাতিসংঘ যেটা বলেছে এটা কোনো বেদবাক্য নয়, এটাও দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে হয়েছে। তো বাংলাদেশ জাতিসংঘের ওই সনদ গ্রহণের 20 বছর পরে জন্মেছে, 23 বছর পরে জন্মেছে, কিন্তু তার চেয়ে অনেক পিছিয়ে আছে। গত 47 বছরে এক্ষেত্রে আপনার কোনো প্রগতি হয়েছে? হ্যাঁ, আপনার মধ্যে শিক্ষার নিরপেক্ষতার হার কমেছে। কিরকম কমেছে? 1947 সালে যখন এই অঞ্চলটা স্বাধীন হয়ে পাকিস্তানে যুক্ত হয়, তখন 1941 সনের আদমশুমারির হিসাবটাই ছিল সর্বশেষ হিসাব। তাতে দেখা যায় এই দেশের শতকরা 6 জন লোক নাম দস্তখত করতে পারে, এটার নাম হলো সাক্ষরতার হার। এখন গভর্নমেন্ট বলছে শতকরা 60 জন হয়েছে, এই হচ্ছে কথা। কিন্তু হিসাব করে দেখেন এদেশে কয়জন লোক পত্রিকা পড়তে পারে। আমি তো যে সমস্ত ড্রাইভার বিভিন্ন টিভি স্টেশন থেকে আমাকে নিতে আসে, তারা দেখলাম তারা ইউনিভার্সিটির নাম পড়তে পারে না। আমাকে ইউল্যাব থেকে আনার নামে ল্যাবে গিয়ে বসে থাকে। হ্যাঁ সত্যি তো, বলছে কি ক্লাস 8 পর্যন্ত পড়েছে সে। আজকেও কালকে আমাকে একজন নিয়ে গেল, বলে কি বলে নিজের নামটা স্বাক্ষর করতে পারি, আর বাংলা পড়তে পারছে না সে। আমি যে বাড়িতে থাকি সেখানে লেখা আছে সূর্যের হাসি ক্লিনিক, বুঝছেন? আমি এটা পড়তে পারো? বলে শুধু সূর্যটাই দেখি, আপনি কিছু দেখি না। গতকালকের কথা বলছি আমি, এই হচ্ছে অবস্থা। তো যা হোক, গল্প বেশি করবো না। নিরপেক্ষ কথাটা, নিরপেক্ষ শব্দের বিপরীত শব্দ কি আমি যদি আপনার জিজ্ঞাসা করি, মাস্টারি করতে করতে আমার বদভ্যাস হয়েছে। এর মধ্যে আছে নিরপেক্ষতার বিপরীত শব্দ হচ্ছে সাপেক্ষ। ধর্ম সাপেক্ষ না ধর্ম নিরপেক্ষ? সাপেক্ষ মানে যার মুখের দিকে চাইয়ে থাকি। অপেক্ষা শব্দের আরো দুটো অর্থ আছে বাংলা, দেখেন। আমি আপনার জন্য অপেক্ষা করছি, আমি আসলে একটু দেরি করলাম, সবাই অপেক্ষা করছে আপনার জন্য, রোজিয়া বললেন, মোহন বললেন, তাই না? এটা একটা অপেক্ষা। বলে অমুকের অপেক্ষা, অমুকে ভালো বলে, সেটা আরেকটা অপেক্ষা, কিন্তু তুলনা। আরো আছে শব্দ দিকে খেয়াল করলে অপেক্ষা শব্দের অর্থ তুলনাও হয়, সময়ের দিকেও হয়, পাশাপাশি হয়, পরপরেও হয়। তা আমরা যখন ধর্ম নিরপেক্ষ কথাটা বলি, এটা আমরা ওই ফরাসি কথাটা অনুবাদ করেছি, কিন্তু আমরা অনেকেই জানি না কোথা থেকে অনুবাদ করেছি। তারা মনে হচ্ছে ইংরেজি সেকুলার থেকে অনুবাদ করা হয়েছে। আমাদের যে সবই তো জালিয়াত হয়, এটাও আমি দুঃখের সাথে বলছি, এটাও যারা অনুবাদ করেছে তারাও জালিয়াত করেছেন। সংবিধান যারা লিখেছেন ইংরেজিতে, এটাকে করেছেন বাংলায় অনুবাদ। আর বলার সময় বলছে কি বাংলা পাঠে প্রাধান্য পাইবে, কিন্তু আসলে ইংরেজি পাঠে প্রাধান্য পাচ্ছে। এখন দেশে কি হচ্ছে দেখেন, সরকারের কথা বাদ দেন, আপনাদের সিভিল সোসাইটি যারা রাস্তায়, আপনার বিজনেস সাইনবোর্ড শতকরা কতটা বাংলায়, কতটা ইংরেজিতে? তো এই সমস্ত এই যেগুলো এই দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রথমে বলে দিই, শিক্ষা সার্বজনীন হবে কিভাবে? আপনি শিক্ষার মধ্যে নতুন করে ইংরেজি মিডিয়াম চালু করছেন। আমি জানি ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার কথা বলার আগে আমার শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই তো প্রাথমিক বললাম। এখন আমাদের এরপরে শিক্ষাটা কি, যেটাকে আমরা সবাই উচ্চশিক্ষা বলি? আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কোন উচ্চশিক্ষা নাই। কি আছে? পেশাগত শিক্ষা আছে, এটা নাকি কারিগরি, ইংরেজিতে লেখা আছে টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন। এই দুটোটা আমি রোজা আপনাকে দিয়েছি, আপনি পড়ে দেখেন, আপনারাও পড়ে দেখতে পারেন। আজকাল ইন্টারনেটের কল্যাণে সবাই সবকিছু পড়তে পারেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় এটা হচ্ছে টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এডুকেশন। মেডিকেল কলেজে দেওয়া হয় টেকনিক্যাল। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, আমাদের এই সব হচ্ছে, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমি পদ্মা ব্রিজ বানাতে পারি, এটা আমার প্রফেশনাল এডুকেশন। এটা উচ্চশিক্ষা বলে না। প্রত্যেক শিক্ষার মধ্যে আবার উচ্চশিক্ষা আছে, সেটা বাংলাদেশের দুর্ভাগ্যবশত নাই। এখনো আমরা দেখি আমেরিকান ডিগ্রি না থাকলে আমরা ইউনিভার্সিটিতে লেকচারের চাকরি দিতে চাই না। এটা হলো একটা বাস্তবতা। তাহলে উচ্চশিক্ষা বলতে যা বুঝাক না কেন, জাতিসংঘের দলিলে কি বলেছে সেটাই বলছি আপনাদের। জাতিসংঘ বলছে এই যে পেশাগত এবং কারিগরি শিক্ষা, যেটা উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য শত পেশা আছে, নার্স হবেন, এই শিক্ষাটা কি হবে বলে, এইটা মেধার প্রশ্ন আসে না, এটা সবার জন্য জেনারেলি অ্যাক্সেসিবল হবে। তবে কথা আছে এটা ফ্রি হবে না। ফ্রি কথাটা যেহেতু উল্লেখ নাই, সুতরাং ধরে নেবেন আপনি পয়সা থাকলে পড়তে হবে, নইলে পড়তে পারবেন না। কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা, পয়সা না থাকলেও আপনি বিনা পয়সায় পড়বেন, সরকার শুধু আপনাকে বই দেবেন, আপনাকে খাবারও দেবে। এটা সমাজতন্ত্র নয়। কিন্তু তাদের ম্যানিফেস্টো আকারে প্রকাশ করেছে 1948 সনে, সেটিকে তারা আইনে পরিণত করেছে কখন? 1966 সনে, যেটার নাম দুটো দলিল তৈরি করেছে, প্রটোকল তৈরি করেছে দুইটা। এগুলি হলো কনভেনশন। একটা কনভেনশন হচ্ছে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, একটা কনভেনশন ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস। দুটি 1966 সনে গিয়েছে। 1976 সালে এটা কার্যকরী হবে। বাংলাদেশ তার একটা পার্টি, কাজে এটা কার্যকর না করা অন্যায়। দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন এই দলিলে পার্টি হয় নাই, যদি বাস্তবায়ন করতে হবে। যেমন বাক স্বাধীনতা সংক্রান্ত প্রশ্নে আমেরিকানরা বলছে কি, আমরা যুদ্ধের পক্ষে প্রচারণা চালাবো, কিন্তু ওই দলিলে দেখা যায় যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের উন্মুক্ত প্রচার করা যাবে না। কিন্তু মার্কিনরা বলছে আমাদের সে অধিকার আছে।
কাজে আমরা যখন কথায় কথায় বলি বাংলাদেশে ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নাই, আমি এটার জন্য দুঃখিত। আগে তো শিক্ষা ব্যবস্থা আছে কিনা এটা দেখবেন। আপনি ধর্ম নিরপেক্ষ না ধর্ম সাপেক্ষ এটা বলার আগে আদৌ শিক্ষা ব্যবস্থা আছে কিনা এটা বলতে হবে। এটা মুরগির ডিম না হাঁসের ডিম, তার আগে বলতে নাকি এটা প্লাস্টিকের ডিম। ডিম কিনা আগে এটা দেখেন, তারপরে মুরগি হাঁস আমরা পরিচয় করবো। বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি নাই। এটা কেন পারি নাই এটার কথা কেউ বলে না কেন? এখনো কেন সরকার সগৌরবে বলে শতকরা 60 জন আমাদের স্বাক্ষর, বাকি 40 জনের কথা হিসাবটা কে দেবে? বলে যে আমরা 33 কোটি লক্ষ বই দেই, কোটি বই দেই। আমার কথা হচ্ছে গরিবকে ফাঁকি দেওয়ার জন্য। মোনায়েম খাঁ যে বলেছিল, মোনায়েম খাঁর সাথে আমাদের নাহিদের পার্থক্য কি? একই তো। আমি বই দিচ্ছি, উনি বাঙালকে বিলাত দেখাচ্ছিলেন, টিটিডিসি হল দিয়েছিলেন। উন্নয়নের ধারাকে চলতেছে না, সাংবিধানিক ধারাবাহিকতার একটা কথা শুনছিলেন না এরশাদের সময় ক্ষমতা হস্তান্তরের জন্য, আর সে আইয়ুব খানের ধারাবাহিকতা চালাইতেছেন। তো বাংলাদেশ বিপ্লব হইলো কোথায়? আপনি খামোখা রক্ত দিলেন, নামটা বদলাইছেন, পতাকা হয়েছে জাতিসংঘ গিয়ে বাংলায় বক্তৃতা মতো খালেদা জিয়া দিচ্ছে, শেখ হাসিনাও দিচ্ছে, আর কেউ মাঝে মাঝে ইংরেজিতেও দিয়েছেন। এই তো দেশের অবস্থা। তো যা হোক, এই কথা না বলে আমি বলি আসুন আমরা একটা শিক্ষা ব্যবস্থা করার জন্য কি করতে চাই। আসুন দেশের সবাই 4র্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে পূর্ণ শিক্ষা যেন না বলি, যেটা ব্রাক বলছে, সরকার বলছে। উপানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বলে একটা বাইর করছে, ইনফরমাল এডুকেশনকে নাম দিয়েছে নন ফরমাল। ভালো কথা, এটাকে অপানুষ্ঠানিক না বলে বলছে উপানুষ্ঠানিক। অর্থাৎ গরিবের ছেলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়লে সে ঠোঙা বানাইতে পারবে, তার শিক্ষা হয়ে গেল। আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু ওইটাকে সম্পূর্ণ শিক্ষা বলার মতো প্রতারণা করছেন কেন এটা জিজ্ঞাসা করছি। এই জন্য আমার এক বন্ধু আমাকে একবার বলে কি তোমাকে যীশু খ্রিস্টের মতো লাগে। আমি তবা তবা নাচতে গেলে আমাকে লাগে পন্টিয়াস পিলাতের মতো, যে যীশু খ্রিস্টের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আমি শুধু আমাকে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী মনে হবে। এই জন্য যে আমি যখন আমেরিকা থেকে অনেক কষ্ট করে পিএইচডি করে আসি, লোকে 3 বছরে পিএইচডি করে, আমি 14 বছরে পিএইচডি করছি, কারণ আমি বহুবার ফেল করছি। কোন আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে কি ছেলেটা মৌলবাদী, তাদের চাকরি দেওয়া যাবে না। সিরাজুল ইসলাম চৌধুরী, আহমেদ কামাল, আফতাবউদ্দিন আহমেদ, হোসেন জিল্লুর, এরা আমাকে চাকরি দেয় নাই, বলছে এই মৌলবাদী। কারণ সে লজ্জা বলে না, শরম বলে। আমি আমার শরম লাগে, ও বলছে না না বলো তোমার, আমার লজ্জা লাগে। আমার একটা বহু বন্ধু এখানে বসে আছেন যারা আমাকে মৌলবাদী বলেছে। তো কথা হচ্ছে কি, আপনি প্রশ্ন করলে আপনাকে পন্টিয়াস পিলাতের মতো মনে হবে। আমি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ট্রুথ? মুক্তিযুদ্ধের সত্যটা কি? স্রেফ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, নিজের আখের গুছিয়েছেন, কিন্তু মানুষের সাথে প্রতারণা সঠিক করেছেন। এই জন্যই বিপ্লব বলতে লজ্জা লাগে। তো আপনি সেখানে কি করে একটা শিক্ষা ব্যবস্থা